খুলম খোলাতে আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, যারা ইউটিউবে দেখছেন, তারা অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন। দর্শকরা আপনারা জানেন যে গতকাল কংগ্রেসের একটা দ্বিতীয় তালিকা প্রকাশিত হয়েছে এবং কংগ্রেসের এই দ্বিতীয় তালিকায় বরাকে আমরা দেখলাম যে দুটি আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে। একটি হলো দক্ষিণ করিমগঞ্জ আসন, একটি হলো কাছাড় জেলার ধলাই আসন। দক্ষিণ করিমগঞ্জে আমিনুর রশিদ চৌধুরী মনোনয়ন পেয়েছেন এবং ধলাইয়ে মনোনয়ন পেয়েছেন ধ্রুবজ্যোতি পুরকার। আমিনুর রশিদ চৌধুরী, যিনি শামীম নামে পরিচিত, তিনি প্রাক্তন মন্ত্রী, কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী মুক্তাদির চৌধুরীর ছেলে এবং বাবার সেই উত্তরাধিকার সূত্রে এবার তিনিও রাজনীতিতে এসেছেন অনেকদিন হলো, কিন্তু এই প্রথম তিনি টিকিট পেলেন। এই আসনটা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা আসন এবং এখানে প্রার্থীত্বের লড়াই ছিল সাংঘাতিক। বিশেষ করে হাফিজ রশিদ চৌধুরীর মতো ব্যক্তিত্ব এখানে টিকিট পাবেন এমন একটা কথা শোনা গিয়েছিল এবং কংগ্রেসের অনেক নেতা এখানে এই আসনে টিকিট পাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু সবাইকে ছাপিয়ে শেষ পর্যন্ত টিকিট পেয়েছেন আমিনুর রশিদ চৌধুরী এবং তিনি কংগ্রেসের এবং ঐতিহ্যবাহী কংগ্রেস পরিবারের তিনি একজন সদস্য এবং তা মনোনয়ন পাওয়া কংগ্রেস রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। দীর্ঘদিন পরে কংগ্রেস রাজনীতিতে আবার মুক্তাদির চৌধুরীর পরিবারের একটা প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি এবং মুক্তাদির চৌধুরী তার আমলে কংগ্রেসের একজন ডাক সাইটে নেতা ছিলেন। আমরা দেখেছি তার ভীষণ প্রতাপ ছিল এবং তিনি এই এলাকার একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব ছিলেন করিমগঞ্জ জেলা। যাই হোক, গত সিদ্দিক আহমেদের সঙ্গে তার রাজনৈতিক সংঘাতের পর ক্রমশ তিনি তার রাজনৈতিক জমি হারাচ্ছিলেন। আজকে কংগ্রেসের টিকিট পাওয়ায় আমরা বলবো এই পরিবার তাদের জমি অনেকটা পুনরুদ্ধার করেছে এবং আমার মনে হয় যে দক্ষিণ করিমগঞ্জের যে জনবিন্যাস, অর্থাৎ 87% সংখ্যালঘু অধ্যুষিত এই আসনে কংগ্রেসের জয় মোটামুটি আমরা নিশ্চিতই ধরতে পারি। যদিও এখানে আসাম জাতীয় পরিষদকে আসন দেওয়ার কথা শোনা গিয়েছিল, কিন্তু সেটা হয়নি। এখানে অগপর প্রার্থী একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা হয়তো করতে পারে এখানে, কিন্তু তা সত্ত্বেও এখানে কংগ্রেসের পাল্লাটাই ভারী। এবার আমি আসি একটু ধলাইয়ের কথায়। ধলাইয়ে প্রার্থী দেওয়া হয়েছে ধ্রুবজ্যোতি পুরকায়স্থকে। ধ্রুবজ্যোতি পুরকায়স্থ গত উপনির্বাচনে, ধলাইয়ের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী ছিলেন এবং তিনি বিজেপিকে একটা সাংঘাতিকভাবে মোকাবিলা করেছেন এবং বিজেপি মূলত সংখ্যালঘু এলাকার কিছু ভোট পাওয়ার ফলে এই আসনে গত উপনির্বাচনে জয়ী হতে পেরেছিল এবং আমরা দেখেছি বিভিন্ন হিন্দু এলাকায় ধ্রুবজ্যোতি পুরকায়স্থ প্রচুর ভোট পেয়েছেন কংগ্রেস প্রার্থী হিসাবে। এর কারণ বিজেপির যে প্রার্থী ছিলেন নিহারঞ্জন দাস, তিনি বহিরাগত এমন একটা অভিযোগ উঠেছিল, যার ফলে বাগান এলাকায় এবং যেখানে পুরনো বসতি রয়েছে সেই সব এলাকায় দেখা গেছে কি একটা অন্য ধরনের একটা হাওয়া অনুভূত হয়েছে এবং যার ফলে কোনো বহিরাগতকে ভোট দেব না এই মানসিকতায় বহু কেন্দ্রে বিজেপি তাদের শক্ত ঘাঁটিতে অনেক কম ভোট পেয়েছে। দেখা গেছে ধোয়ারবন্দ এইসব যেগুলো জিপি প্রচণ্ডভাবে বিজেপি ঘনিষ্ঠ জিপি, সেইগুলোতে প্রায় কংগ্রেস 30%, 40% ভোট পেয়েছে, যার ফলে এই উপনির্বাচনে কংগ্রেস হিন্দু এলাকায় একটা বিশাল মার্জিনে ভোট পেয়েছে এবং যদি ভাগাবাজারের মুসলমান সম্প্রদায়ের একটা বড় অংশের ভোট বিজেপি না পেত তাহলে কিন্তু উপনির্বাচনে বিজেপি হেরে যেত। তাই এবার সেই ধ্রুবজ্যোতি পুরকায়স্থকেই কংগ্রেস প্রার্থী করেছে এবং ধ্রুবজ্যোতি পুরকায়স্থ পাটনি সম্প্রদায়ের, তার বাবা দিগেন্দ্র পুরকায়স্থ প্রাক্তন বিধায়ক এবং দিগেন্দ্র পুরকায়স্থ দীর্ঘদিন শিলচর জেলা কংগ্রেসের সহসভাপতি ছিলেন, একজন লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী এবং অত্যন্ত সৎ পরিচ্ছন্ন ভাবমূর্তির একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি এবং তিনি সেই সময় প্রচুর বেকারকে চাকরি দিয়েছিলেন যারা আজ জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন এবং এই সমস্ত কিছু মিলিয়ে এই পরিবারের একটা প্রভাব রয়েছে ধলাইয়ের রাজনীতিতে। এবং এই যে নিহারঞ্জন দাসকে মনোনয়ন দেওয়ার পর স্থানীয় বহিরাগত যে একটা ব্যাপার দাঁড়িয়েছিল সেটা কিন্তু এখনও ধলাইয়ে কাজ করছে। সুতরাং ধ্রুবজ্যোতি পুরকায়স্থ নিঃসন্দেহে ধলাইয়ে কংগ্রেসের একজন প্রবল শক্ত প্রার্থী। এই আসনের প্রায় 85% হিন্দু ভোটার হওয়া সত্ত্বেও আমি কেন ধ্রুবজ্যোতি পুরকায়স্থকে একজন শক্ত প্রার্থী বলছি, এই কারণে যে এখানে স্থানীয় বহিরাগত সমীকরণে ধ্রুবজ্যোতিকে এই জায়গায় পৌঁছে দিয়েছে এবং আমার কাছে যতটুকু খবর, যে এখন পর্যন্ত যেটা খবর সেটা হলো কংগ্রেস এবারও এখানে ধ্রুবজ্যোতি পুরকায়স্থকে প্রার্থী করেছে। তাই বিজেপি যদি এই আসনে এবারও নিহারঞ্জন
দাসকে প্রার্থী করে তাহলে কিন্তু এই সমীকরণগুলো কিন্তু এবার আসবে। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো কংগ্রেস প্রথম তালিকায় ধলাইয়ের নাম দেয়নি, দ্বিতীয় তালিকায়ও দেবে, দ্বিতীয় তালিকায়ও হয়তো দেবে না, কারণ ধলাইয়ে বিজেপি কাকে প্রজেক্ট করছে সেটা দেখার পর হয়তো কংগ্রেস তাদের প্রার্থীর নাম ঘোষণা করবে। কিন্তু আমরা দেখলাম কংগ্রেস এখানে ধ্রুবজ্যোতি পুরকাইস্তের নাম ঘোষণা করে দিয়েছে, এবং এই ঘোষণা করার ফলে বিজেপি এখন কাকে প্রার্থী করে সেটা এখন দেখার বিষয়। বিজেপি যদি নিহারঞ্জন দাসকে প্রার্থী করে তাহলেও সেই বহিরাগত এবং স্থানীয় ব্যাপারটি আসবে, কিন্তু গত উপনির্বাচনে এই ইস্যুটি যেভাবে কাজ করেছিল এই নির্বাচনে সেইভাবে কাজ করবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে, কারণ নিহারঞ্জন দাস গত এই 1.5 বছরে প্রচণ্ডভাবে জনসংযোগ তৈরি করেছেন। অন্যদিকে বিজেপির টিকিটের যে আরেক দাবিদার আছেন অমিয়কান্তি দাস, এবং তিনি সেই ক্ষেত্রে তিনি গত নির্বাচনে নিহারঞ্জন দাসকে টিকিট দেওয়ায় তিনি বিরোধিতা করেছিলেন, তারপর দল ছেড়েছিলেন, তারপর মুখ্যমন্ত্রীর অনুরোধে তিনি দলে ফিরে আসেন। এবার তিনি কি ভূমিকা নেন সেটাও দেখার বিষয়। এছাড়া নিহারঞ্জন দাসের পেছনে গতবার ছিলেন পরিমল শুক্লবৈদ্য, এবার কিন্তু পরিমল শুক্লবৈদ্য কী ভূমিকা নিচ্ছেন সেটা বোঝা যাচ্ছে না। তবে তিনি নিহারঞ্জন দাসের পক্ষে নন এটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু অন্যদের পক্ষেও সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। তাই ধলাই আসনে গতবারের উপনির্বাচনের মতো এই উপনির্বাচনের একটা লড়াই আমরা দেখতে পাচ্ছি, যেহেতু কংগ্রেস এখানে ধ্রুবজ্যোতি পুরকাইস্তকে প্রার্থী করেছে। সুতরাং ধলাইয়ে একটা প্রতিদ্বন্দ্বিতা আমরা কিন্তু এবার ধলাইয়ে আমরা দেখতে পাচ্ছি হবে, এবং আবার ধ্রুবজ্যোতি পুরকাইস্তকে টিকিট দেওয়ার অর্থ হলো কংগ্রেস আবার সেই স্থানীয় এবং বহিরাগত ইস্যুকে ধলাইয়ের সামনে আনবে। এই ইস্যু এবার সামনে আনায় ধলাইয়ে কতটুকু কংগ্রেস লাভবান হবে সেটা দেখার বিষয়। তবে এটা ঘটনা যে ধ্রুবজ্যোতি পুরকাইস্তকে প্রার্থী করে কংগ্রেস কিন্তু একটা বিজেপির দিকে একটা মোক্ষম চাল দিয়েছে, এবং বিজেপি সেটাকে কিভাবে মোকাবিলা করে সেটা এখন দেখার বিষয়। কারণ দেখুন, সবসময় সবগুলো ইকুয়েশন কিন্তু এসে মেলে না। যেটা আমরা ধলাইয়ে গত উপনির্বাচনে দেখলাম, অনেক কিছু প্রকল্প মানুষ ভুলে যায় যখন সেন্টিমেন্ট ন্যারেটিভ এসব সামনে আসে। সুতরাং ধলাইতে আবারও সেই বহিরাগত স্থানীয় ন্যারেটিভটা দাঁড়াবে যেটা আমার মনে হচ্ছে। সেটাকে বিজেপি কিভাবে মোকাবিলা করে সেটাই হলো দেখার বিষয়। আরেকটি আসন লক্ষ্মীপুর আসনে আমরা দেখলাম এবারেও কংগ্রেস তাদের কোনো অনেকে ভেবেছিলেন যে লক্ষ্মীপুরে হয়তো প্রার্থী পরিবর্তন হতে পারে, কিন্তু আমরা দেখলাম যে লক্ষ্মীপুরে প্রার্থী পরিবর্তন হয়নি। লক্ষ্মীপুর সম্পর্কে কোনো ঘোষণা কংগ্রেস করেনি, অর্থাৎ লক্ষ্মীপুরে আগে যাকে প্রার্থী করা হয়েছিল শান্তিকুমার সিংহ তাকেই এখানে প্রার্থী রাখা হচ্ছে। এবং শান্তিকুমার সিংহ যে লক্ষ্মীপুরে কৌশিক রায়ের কাছে খড়কুটোর মতো উড়ে যাবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমি আবারও বলছি, এখানে বিপুল ভোটে জয়ী হবেন কৌশিক রায়। সুতরাং কংগ্রেসের এই যে প্রার্থী তালিকা বোরাকে যে দুজন প্রার্থী বোরাকে দিয়েছেন, আমিনুর রশিদ চৌধুরী এবং ধ্রুবজ্যোতি পুরকাইস্ত, দুই প্রার্থী কিন্তু জেতার মতো প্রার্থী, শক্ত প্রার্থী। যদিও আমিনুর রশিদ চৌধুরীর পদটা যতটুকু সহজ, ধ্রুবজ্যোতির পদটা ততটুকু সহজ নয়, কারণ ধ্রুবজ্যোতিকে লড়তে হচ্ছে 85% একটা হিন্দু গরিষ্ঠ আসন থেকে, যেটা তফসিল সংরক্ষিত আসন, এবং সেই ক্ষেত্রে ধ্রুবজ্যোতি করে মোকাবিলা করতে হচ্ছে। কিন্তু তবুও এখানে বলতে হচ্ছে ধ্রুবজ্যোতি পুরকাইস্ত একজন শক্ত প্রার্থী। তাই ধরাইতে আগামীতে আমরা একটা নির্বাচন দেখব, একটা চমকপ্রদ নির্বাচন আমরা দেখতে যাচ্ছি। নমস্কার।